লাইট, আলো। আলো চ্যাপ্টারের একটা পাঠ হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলন। যেহেতু সমতল দর্পণের ক্ষেত্রে হয়তো ক্লাস 8-7 গুলোতে আইডিয়া হয়তো হয়ে থাকবে যে সমতল দর্পণের ক্ষেত্রে কিরকম ভাবে আলোর প্রতিফলন ঘটে, কেমন ভাবে হয়, সেগুলোর সমস্ত কিছু নিয়ম কিন্তু আমরা গোলীয় দর্পণের দ্বারাও কিন্তু পড়ব। গোলীয় দর্পণ সমতল দর্পণের মতন এরকম হবে না, দেখতে হয়তো এরকম ফিগার, তাতে হয়তো কোনো কোনো ছবি এরকম দেখা যাবে, যে হয়তো এরকম কোনো ছবি আবার হয়তো এরকম দেখা যাবে, কোনোটা আবার এইরকম ভাবে দেখা যাবে কোনো কোনো ছবি। তো সেই গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানব অনেক সময় দেখা যায় যে চামচ, স্পুন, যে স্পুন গুলো থাকে অনেক মসৃণ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা নিজেদের ছবি দেখতে পাই। কিরকম দেখতে পাই সেটা হয়তো আমরা লক্ষ্য করে দেখেছি। কেন দেখা যায় তার ডিটেলসে কিন্তু আমরা জানবো এই গোলীয় দর্পণের প্রতিফলন চ্যাপ্টারে। গোলীয় দর্পণ দু ধরনের, এক হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। যেটা সমতল দর্পণের ক্ষেত্রে হয়েছিল যে এরকম একটা আলো আসছে আর এরকম ভাবে চলে যাচ্ছে, সেরকমই কিন্তু এদের ক্ষেত্রে হবে। এটা সমতল ছিল, এটা প্লেন ছিল, কিন্তু এক্ষেত্রে সেরকম হবে। মনে করো যে এইরকম একটা বাঁকা টাইপের কোন একটা আয়না আছে, সেক্ষেত্রে এইখানে তুমি যদি ছবি দেখতে চাও, এইখানে এই দিকটাতে, এইটাতে কি থাকে না, এই যে আয়নাতে তুমি দেখবে এখানে পারদ, ইথার মিশ্রিত কিছু একটা পদার্থ দিয়ে পেছনটাতে লাগানো থাকে, যে কারণে ওই পেছন দিকে আর আলোটা পেরিয়ে যায় না। না হলে কিন্তু ওইটা যদি না থাকে তাহলে ওই যে গাড়ির কাঁচ যেটা থাকে সামনে, ড্রাইভারের সামনে, সেক্ষেত্রে যদি, যেহেতু ওইখানে ওই প্রলেপ দেওয়া নাই, যে কারণে আলো সরাসরি এপার থেকে ওপার পার হয়ে যায়, যে কারণে দুদিক থেকেই দেখা যায়। আয়নাটার পেছনে ওই জিনিসগুলো থাকার কারণে আমরা কিন্তু ছবিটা দেখতে পাই। ঘরে যে আয়না থাকে সেরকম এই পেছনটাতে যদি দিয়ে দিই, তাহলে এইটা যদি প্রতিফলক তল হয়, এইটা প্রতিফলক তল, তাহলে যে দর্পণের প্রতিফলক তলটা হবে অবতল, অবতল পৃষ্ঠ, মানে এইরকম বাঁকা টাইপের, সেটাই হবে আমার অবতল দর্পণ। আর যেটা হবে এইরকম, যে এই দিকটা যদি, সরি, যদি এই দিকটাকে ওই প্রলেপটা দেওয়া হয়, তাহলে ছবিটা আমরা এইখানে আমরা দেখবো যে এইরকম ভাবে, তাহলে সেটা কি হবে না, প্রতিফলক তল যেহেতু উত্তল, সেই কারণে এই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এখন এই উত্তল দর্পণ বা অবতল দর্পণের যে জিওমেট্রিক্যাল ফর্মগুলো আছে বা জ্যামিতিক যে আকারগুলো আছে, সেইগুলো বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো প্রথমেই আসি যে মেরু বা পোল, মেরু বা পোল, মেরু পোল। এখন এই গোলীয় দর্পণের ক্ষেত্রে, আচ্ছা গোলীয় দর্পণ যদি এই যে এই এতটাই আসছে, এটা কোনটা গোলীয় অংশের কিন্তু, মানে কোন একটা গোল দর্পণ থেকেই নেওয়া হয়েছে, সেই অংশটুকু আমরা কেটে নিয়েছি, সেই জন্য এই অংশটুকু নিয়ে আমরা কাজ করছি। তো পোল হচ্ছে বা মেরু হচ্ছে এই যে এই দর্পণটা আছে, যাই হোক এটা উত্তল আর এটা হচ্ছে আমার অবতল। তাহলে এদের যে
মিডিল পয়েন্ট এইরকম যায়। এই দর্পণগুলোর যে মিডিল পয়েন্ট বা মধ্যবিন্দু, সেই বিন্দুটাকেই বলা হবে, এটাকে যদি পি নাম দেওয়া হয়, চলো পি নাম দেওয়া হয়, তাহলে এই বিন্দুগুলোই হবে কি না পোল বা মেরু। হয়তো উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের মেরু, অবতল দর্পণ হলে অবতল দর্পণের মেরু। নেক্সট হচ্ছে যে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কি জিনিস না, এই যে উত্তল, আচ্ছা এখানে দুটো ফ্রেশ ভাবে আগে আঁকে, আর একটা হচ্ছে এই, তাহলে তার এই দিকটাকে কভার করি, একটা এই দিকটাকে কভার, এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল আর দর্পণ। তো বক্রতা কেন্দ্র হচ্ছে যে এই যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, এরা যে গোলীয় অংশ বা যে গোলকের অংশ, এরা তো নিশ্চয়ই কোন একটা গোল জিনিসের অংশ, সেটা থেকে কেটে নেওয়া হয়েছে ধরলাম। তাহলে যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, যদি মনে করো এইটা এইরকম আছে, তাহলে যে এইখানে কেন্দ্র হবে না, এটা এইরকম করে নিয়ে যে এর কেন্দ্র হবে, হয়তো ধরলাম এইখানে কেন্দ্র, তাহলে সেই কেন্দ্রটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। তাতে যদি উত্তল দর্পণ হয় তাহলে উত্তল দর্পণের কেন্দ্র, সেটাকে যদি আমরা সি দ্বারা ডিনোট করি, তাহলে সি কে বলা হবে বক্রতা কেন্দ্র। অবতল দর্পণ হলে অবতল দর্পণের কেন্দ্র। আচ্ছা, নেক্সট বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি না, ওই সেম জিনিস, যে বক্রতা কেন্দ্র বা যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ। এটাও যে গোলকের অংশ, তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, সেটাই হবে আমার বক্রতা ব্যাসার্ধ। চাই উত্তল দর্পণের ক্ষেত্রে হলে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, আর অবতল হলে অবতল দর্পণের ব্যাসার্ধ। যে এইখান থেকে হয়, তখন এমন নয় যে তুমি এইখান থেকে মাপবে, তাহলে এরকম যদি হয় তাহলে এইখান থেকে যে এইটা, সেটাই হবে। বা যদি তুমি ওই মেরু থেকেও তুমি মাপো, মেরু থেকে এই কেন্দ্র পর্যন্ত, বক্রতা কেন্দ্র পর্যন্ত, সেটাও কিন্তু তোমার একটা ব্যাসার্ধ হবে, বা সেটাও একটা বক্রতা ব্যাসার্ধ। নেক্সট প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি জিনিস না, প্রধান অক্ষ হচ্ছে যে দর্পণের মেরু, দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের দুই বিন্দুগামী যে রেখা, সেই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ। যে মনে করো যে এটা যদি আমার অবতল দর্পণ হয়, আর এটা যদি আমার এইখানে হচ্ছে এটা পি মেরুটা, এটা সি হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, তাহলে এই পি আর সি বিন্দুগামী যে রেখা পাবো, এই পার দিকেও আসতে পারে, এমন নয় যে এখান থেকে এইটুকুর মধ্যে সে সীমাবদ্ধ, সে কথা না। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে আমার ওই বক্রতা ব্যাসার্ধ, কিন্তু যেটা হয়তো পেরিয়ে যাবে সেটা হচ্ছে আমার প্রধান অক্ষ। যে ওই জন্যই যে দর্পণের মেরু আর কি না বক্রতা, এই বক্রতা কেন্দ্র, এই দুই বিন্দুগামী যে রেখা পাচ্ছি আমি, সেটাই হচ্ছে আমার প্রধান অক্ষ। তাতে যে দর্পণের ক্ষেত্রে হবে তার ক্ষেত্রে। নেক্সট একটা টপিক আসছে উন্মেষ। উন্মেষ, এপারচার। উন্মেষ জিনিসটা না, দর্পণটির মধ্যে কতটুকু অংশে আলো যেতে পারছে। যে যেহেতু গোলীয় দর্পণ পড়ছি, তাহলে
হয়তো এটা যদি M1 আর এটা M2 ধরি, তাহলে এই পুরো অংশটা থেকে এই পুরো অংশটা পর্যন্ত, মানে এখান থেকে এইখান পর্যন্ত যে আলো আসতে পারে সেটাই হচ্ছে উন্মেষ। উন্মেষ দু রকম ভাবে, একটাকে বলা হয় রৈখিক উন্মেষ, যেটা হচ্ছে তোমার লিনিয়ার অ্যাপারচার, আর একটা কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ অ্যাঙ্গেল অ্যাপারচার। তো তাহলে এই যে উন্মেষ ব্যাপারটা ক্লিয়ার, যে যতটুকু অংশের মধ্যে যে আলো আসতে পারে দর্পণটির মধ্যে। তো তাহলে এই যে এইটুকু অংশের মধ্যে আলো আসবে, এটা যদি উত্তলের ক্ষেত্রে হয়, এই অবতলের ক্ষেত্রে হয়, তো উত্তলের ক্ষেত্রে M1 M2 মানে এইখান থেকে এই অংশটুকু আলো আসবে, তার বাইরে তো আর দর্পণ নাই, তাহলে সেক্ষেত্রে আলো আসবেই বা কি করে, বা প্রতিবিম্ব হবেই বা কি করে, বা ছবি দেখাবেই বা কি করে যদি বাইরে হয়তো। এই যে যেমন ঘরের যে আয়না থাকে, সেক্ষেত্রে তো এই এতটুকু অংশ থাকে, বাকি অংশ তো প্লাস্টিকের কি সব দিয়ে দেওয়া থাকে, তাহলে ছবি তো এইটুকু অংশের মধ্যেই পাওয়া যায়। তো এই যতটুকু অংশের মধ্যে আলো ঢুকতে পারবে সেটাই হচ্ছে উন্মেষ। রৈখিক উন্মেষ কোনটা না, দর্পণটির যে গোলকের অংশ, তাহলে যদি পুরাটাকেই ধরা হয়, তাহলে এই যে বেস যেটুকু হবে, বেস, সেই বেসটাকে বলা হবে, এই যে বেস, হয়তো এটাই যদি আমার উত্তল দর্পণ হয় বা অবতল দর্পণ হয়, তাহলে বেস যে মানে যে এটা তো একটা গোলক, তাহলে গোলকের বেস যেটা হবে সেই অংশটুকু যদি এটা M1 এটা M2 ধরা হয়, তাহলে M1 আর M2 এই যে রেখাটা, এই রেখাটাই হবে তার রৈখিক উন্মেষ। এবার দেখো, এখানে যদি আমি এইটুকু অংশ নিই, এইটুকু অংশ যদি আমি নিয়ে থাকি কোন দর্পণের, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর উন্মেষ কত হবে না, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব, সেই দূরত্বটাকে, এই দূরত্ব নেওয়া যাবে না, এই লম্ব দূরত্ব যেটা সেইটা, তাহলে এইটা হবে আমার রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। আর কৌণিক উন্মেষ কি হবে না, মনে করো এই যে এইটা যে গোলকের অংশ, সেই গোলকটির যে বক্রতা কেন্দ্র সি আছে, তো এর মধ্যে এই দর্পণের প্রান্তবিন্দু, মানে দুই প্রান্তবিন্দু যে কেন্দ্রে যে কোণ করবে, সেই কোণটাকেই বলা হবে কৌণিক। এটা যদি সি হয়, তাহলে এই যে এইটুকু অংশটা বা কোণ M1 C M2, এটাই হবে আমার কৌণিক উন্মেষ। আর রৈখিক উন্মেষ এইটুকু অংশটা M1 আর M, তাহলে এইটুকু অংশ হবে আমার রৈখিক উন্মেষ। আর এবার এইটার এই ইনফর্মগুলো থেকে কি করব না, এরপরে এই যে গোলীয় দর্পণ যে প্রতিফলন টপিকটা, সেটা কিন্তু আমরা ভালোভাবে পড়াশোনা করব বা জানব। হয়তো তোমার চ্যাপ্টারে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের কথা উল্লেখ থাকবে। ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলতে 10 ডিগ্রি অপেক্ষা কম তোমার উন্মেষ যে দর্পণে, সেই রকম দর্পণে তোমাকে দেওয়া হবে বা উল্লেখ করা থাকবে। উল্লেখ করা থাক না থাক, এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। কেন না, 10 ডিগ্রি অপেক্ষা কম মানে যে এই যে এইটুকু অংশ হয়তো 9 ডিগ্রি হতে পারে, 9.1 ডিগ্রি হতে পারে, বা 8 ডিগ্রি হতে পারে। কাজে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলতে কি বোঝাবে না, 10 ডিগ্রি অপেক্ষা কম যে কৌণিক উন্মেষ সেইটা।
গোলীয় দর্পণে প্রতিফলন। সমতল দর্পণে প্রতিফলনের সময় কি শিখেছি না, সমতল দর্পণের ক্ষেত্রে শিখেছি যে এটা যদি প্রতিফলক তল হয়, প্রতিফলক তল, সেক্ষেত্রে এটা হচ্ছে হয়তো এ বি, এদিকে চলে যাচ্ছে সি, তাহলে এ বি আপতিত রশ্মি, বিসি প্রতিফলিত রশ্মি, আর এই যে বি হচ্ছে দর্পণের আপাতন বিন্দু, আপাতন বিন্দু। এই বিন্দু থেকে একটা লম্ব যদি অঙ্কন করা হয়, এইখানে নাম দিয়ে দিচ্ছি ডি, তাহলে বিডি হবে অভিলম্ব, অভিলম্ব। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জেনেছি যে এই যে এইটার সাথে বিডি লম্ব, এই যে এইখান থেকে এই কোণটা যেটা এ বি ডি, তাহলে কোণ এ বি ডি, এটাকে বলা হবে, যদি এটাকে আই দিই তাহলে সমান আই, এটাকে বলা হয় আপাতন কোণ। অ্যাঙ্গেলটা কার সাথে করছে না, কোণটা কার সাথে করছে না, এই আপতিত রশ্মি আর অভিলম্বের সাথে। প্রতিফলন এইখানে আবার প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে কোন একটা জায়গায়, তাহলে এইটাকে যদি আর ধরি তাহলে কোণ ডি বি সি আর, তাহলে এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। বিডিটা ক্ষেত্রে এর সাপেক্ষে কিন্তু কোণ হচ্ছে, যে কোণটা কার সাথে করছে না, এই অভিলম্বের সাথে। এই প্রতিফলক তলের সাথে কোণের সম্পর্ক না, সম্পর্ক আছে এখানে, প্রতিফলিত হচ্ছে ঠিকই, কিন্তু কোণের ক্ষেত্রে কিন্তু কোনো সম্পর্ক নাই। সমগ্র প্রসেসটা কিন্তু এখানে এই গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, একটুও বাইরে যাবে না। এইখানে আমরা হয়তো পড়েছিলাম যে এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটো কিন্তু সমান, এখানেও কিন্তু সমানই হবে। আর কি না, এই আপতিত রশ্মি যে বিন্দুতে পড়বে প্রতিফলিত হবে ওই বিন্দু থেকে, আর অবিলম্বটা ওরা কিন্তু একই সমতলে অবস্থিত হবে, মানে ওই একই জায়গায় থাকবে আর একই বিন্দু থেকে যাবতীয় কিছু হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু এর পুরো প্রসেসটা কিন্তু চলো একটা দেখি, এটারই একটা জাস্ট এক্সাম্পল দিয়ে। দুই গোলীয় দর্পণের ক্ষেত্রেও দেখো কি হচ্ছে না, এইটা যেটা প্রতিফলক তল, এটা অবতলের ক্ষেত্রে, এটা উত্তলের। এক্ষেত্রে দেখো এই যে এ বি যদি নাম দিই আর এটাকে সি নিই, এটাকে ডি করছি, এখানে সি আছে মানে এখানে ডি, এটাকেও নাম নিই এ বি সি, এটা ডি। চলো এইটা যেটা এই যে এইদিকে যেটা বাড়িয়েছে এটা হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শক। এখন এই গোলীয় দর্পণ দুটির ক্ষেত্রে এই যে এ বি আপতিত রশ্মি যেটা, সেই আপতিত রশ্মিটা এইখানে দর্পণের প্রতিফলক তলের একটা বিন্দুতে এসে পড়েছে, পড়ার পর সে চলে গেছে। ওই বিন্দুতে স্পর্শক একটা অঙ্কন করা হয়েছে না, যদি কেন্দ্র থেকে ওই বিন্দুকে অঙ্কন করা হয় তাহলে কেন্দ্র থেকে যদি যদি এরকম ভাবে বলা হয় যে কোন বিন্দু থেকে এই যে এরকম কোন একটা বৃত্তাকার অংশ আছে বা বৃত্ত আছে, সেখানে যে কোনো বিন্দু থেকে যদি একটা ব্যাসার্ধ পর্যন্ত একটা রেখা টানি ওই বিন্দু থেকে বা ব্যাসার্ধ,
রেখা টানার দরকার নেই, ওই ব্যাসার্ধ। তাহলে এই বিন্দু থেকে এই যে ব্যাসার্ধ, এই বিন্দুতে যে স্পর্শক হবে, স্পর্শক, সেই স্পর্শক কিন্তু ব্যাসার্ধের সাথে কি হবে, লম্ব হবে। এটা কিন্তু আমরা জানি, এটা অঙ্কে আছে। তো এখানেও কিন্তু সেম, যে এ বি, এই বি বিন্দুতে যখন এসে পড়েছে প্রতিফলক তলের উপর, সেক্ষেত্রে বি বিন্দু থেকে ব্যাসার্ধ এই যে এই গোলাকার অংশটাতে, তাহলে যে রেখা টানা হবে সি পর্যন্ত, তাহলে এটাই তো ব্যাসার্ধ, বা এই গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধের এই যে এই বিন্দুটা থেকে যে স্পর্শক টানা হয়েছে সেটাই লম্ব। তাহলে ওইটার ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, তাহলে কিন্তু এই যে এইটা, যেটা এইখান থেকে এইটা যেমন 90 ডিগ্রি আমার, বা এইখান থেকে এইটা যে আমার 90 ডিগ্রি, সিমিলারলি এইখান থেকে এটাও আমার 90 ডিগ্রি, আর এইখান থেকে এটাও আমার 90। তখন কিন্তু এইটা ধরলে চলবে না, যে এইখান থেকে এইটা, তাহলে এইটা আর এইটা এরকম করলে কিন্তু চলবে। আমার কিন্তু ওই স্পর্শকটার সাথে সম্পর্ক। তাহলে এইরকম ভাবে এর পুরো প্রসেসটা কিন্তু এখানে আমার এক্সিস্ট করে। কাজেই এই যে এটা যদি আই ধরি, এটাকে আর ধরি, তাহলে আই ইজিক্যাল টু আর। যদি তুমি এটা না করো, যদি এই স্পর্শকটা না টানা হয়, সেক্ষেত্রে আই ইজিক্যাল টু আর হতে পারে না। তাহলে কি হবে না, এই যে 5 দেওয়ালগুলো যদি এরকম না হয়, তাহলে এই যে দেওয়ালগুলো আছে না, এই দেওয়ালগুলো না, তাহলে আমরা ছবি দেখতে পেতাম যদি এই দেওয়ালগুলো তো ওইরকম হতো, যে হয়তো এরকম একটা আলো আসছে আর একদম ঠিকভাবে যদি যেত, তাহলে এইগুলো যেহেতু মসৃণ নাই, প্লেন হলেও মানে দেখতে একরেখীয় হলেও কি হবে না, প্লেন নাই, এক্ষেত্রে আলো যদি এদের পড়ে, তাহলে এটা এদিকে আসছে তো এই দিকে যাবে, এইদিকে আসছে এই দিকে যাবে, এইরকম আসছে এই দিকে যাবে, এইরকম কিন্তু, সেক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় না বা ছবি দেখা যাবে না। এক্ষেত্রে কিন্তু ছবি দেখতে আমরা পাই, সেটা কিন্তু এই স্পর্শটাকে আমরা লম্ব নিই। যদি এই ওই ভ্রান্ত ধারণায় থাকি যে এটার রকম, সেক্ষেত্রে কিন্তু এই যে তোমার যদি এরকম ভাবে আসে আর এইরকম ভাবে কোন একটা রশ্মি চলে যায়, তাহলে সেক্ষেত্রে এইটা আর এইটা, এই যদি এরকম ভাবেই ধরি, এটা যদি সি হয়, তাহলে এইটা আই আর এটা আর, আই ইজিক্যাল টু আর হবে। যে কারণে স্পর্শক আমরা অঙ্কন করি, কিন্তু ওটা অনুমান করে অঙ্ক টঙ্ক করার ক্ষেত্রে বা প্রসেসগুলো বুঝতে। আবার বলি যে এই সমতল দর্পণের কিন্তু টোটালি এখানে কিন্তু এক্সিস্ট করে। নেক্সট টপিক ফোকাস। তাহলে গোলীয় দর্পণের ফোকাস জিনিসটা বুঝবো না। ফোকাস জিনিসটা হচ্ছে যে এই যে প্রধান অক্ষ আমাদের আছে সিপি ধরছি, এই প্রধান অক্ষের সমান্তরাল, মানে এই যে এ বি, এটা সি, এটা কি নিচ্ছি পি কিউ, তাহলে এ বি প্যারালাল টু পি কিউ, তাহলে এ বি বা পি কিউ এরা যদি প্যারালাল টু সিপি বা পি কিউ প্যারালাল টু কি যেন সিপি, তাহলে এই সিপি বা প্রধান অক্ষের এই যে এই অংশটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এর সমান্তরাল যদি কোনো রশ্মি আমাদের ক্ষুদ্র উন্মেষ যুক্ত লেন্সে, ক্ষুদ্র উন্মেষ মানে 10 ডিগ্রি, লেস 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে কিন্তু বড় নয়, তাহলে সেই ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের মধ্যে, এই দর্পণের মধ্যে যদি আমরা এই রশ্মিকে পাঠাই, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে পাঠাই, তাহলে ওরা যদি কতগুলো পাঠায়, এখানে দুটি পাঠানো হয়েছে তো দুটিই দেখছি, দুটির ক্ষেত্রেই প্রধান অক্ষের এমন একটা বিন্দুতে ওরা মিলিত হবে প্রতিফলনের পর, সেটা এখানে প্রতিফলিত হচ্ছে,
প্রতিফলিত হওয়ার পর এই প্রধান অক্ষের এই একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই বলা হবে ফোকাস বা মুখ্য ফোকাসও বলা চলে। এছাড়া আরো যদি অন্যান্য জায়গায় মিলিত হয় সেটাকে গৌণ ফোকাস বলা যাবে, কিন্তু যে জায়গাতে প্রথম মিলিত হবে সেটাই হবে মুখ্য ফোকাস বা ফোকাস। তাহলে এখানে যদি আরো রশ্মি হয় তাহলে এরকম এই ফোকাস বিন্দু দিয়ে যাবে বা এই বিন্দু দিয়ে ওরা যাতায়াত করবে, যদি আবার এরকম রশ্মি যাতায়াত করে। তো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে বিন্দুগুলো এই আলোক রশ্মিগুলো মিলিত হবে, কিন্তু পেছন দিকে যদি দেখা হয় তাহলে মনে হবে যে মিলিত হচ্ছে, মনে হবে, এমন নয় যে মিলিত হচ্ছে বলে। এটা তো উল্টো সাইডে আবার চলে যাচ্ছে। যদি পেছন দিকে যদি দেখি তাহলে মনে হবে যে মিলিত হচ্ছে। তাহলে এইটাও হবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস, এটা হবে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। তাহলে এই যে এফটা পেলাম আর এটা হচ্ছে আমার মেরু। তাহলে দর্পণের মেরু থেকে ওই যে মিলিত আলোক রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে এই একটা দূরত্ব পেলাম, একটা ডিস্টেন্স, এই যে এইটুকু ডিস্টেন্সটা এটাকে বলা হবে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য এটার ক্ষেত্রে কি হবে না, এইটুকু অংশটা হবে ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, এরপর আবার যদি এই যে এই বিন্দুটা আছে মনে করো, এক্ষেত্রে এই বিন্দুটা থেকে যদি লম্বভাবে এই প্রধান অক্ষের উপরে একটা তল কল্পনা করা, কি এইটাকে বলা হবে ফোকাস তল। ফোকাস তল না, প্রধান অক্ষের এই যে ফোকাস বিন্দুটা থেকে লম্বভাবে একটা তল যদি কল্পনা করি সেটা হবে ফোকাস তল। এবার কোন আলোক রশ্মি হয়তো এইখানে আসার পর দেখছি যে এইখানে মিলিত হচ্ছে, এইখানে ফোকাস তলের উপর অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। প্রধান অক্ষের উপর কোন মানে প্রধান অক্ষের বিন্দুতে যে বিন্দুটাতে মিলিত হচ্ছে মুখ্য ফোকাস যেটা, সেটা নয়, ওই ফোকাস তল যেটা কল্পনা করছি সেই তলেরই কোনো বিন্দুতে হয়তো ওরা মিলিত হচ্ছে। এই যে এই ফোকাসটাকে বলা হবে তখন গৌণ ফোকাস, সেটাকে তখন মুখ্য ফোকাস বলা হবে না। মুখ্য ফোকাস তখনই বলা হবে যদি প্রধান অক্ষের উপরে কোন এক বিন্দুতে মিলিত হয় তবে। তাছাড়া যদি ফোকাস তল, তো আবার বললাম যে ফোকাস তলের উপর যদি যে কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেটা হবে গৌণ ফোকাস।